আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 15 নম্বর পর্বে আজকে আমরা দেখব 169 থেকে 171 পৃষ্ঠার সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ত্রিভুজের বহির্বৃত্ত বা এক্স সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল। আমরা ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করা জানলাম, যাদের একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এবং আরেকটি ত্রিভুজের ভিতরে থাকে কিন্তু তিনটি বাহুকে স্পর্শ করে। ভেবে দেখো তো, এমন কোনো বৃত্ত কি আঁকা যাবে যা ত্রিভুজের বাইরে থাকবে অথচ ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করবে? অর্থাৎ বৃত্তটি ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশদ্বয়কে স্পর্শ করবে। জিনিসটা কি? ধরো এই যদি একটা ত্রিভুজ হয়, আমরা একটা বৃত্ত আঁকবো এরকমভাবে, যে বৃত্তটা হচ্ছে এই যে এই বাহুকে স্পর্শ করেছে, তারপর এই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে, এই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে। ঠিক আছে, এমন একটা বৃত্ত আমাদের আঁকতে হবে। চলো বৃত্তটি আঁকার চেষ্টা করি। প্রথমে যে কোনো একটি ত্রিভুজ এবিসি আঁকি। ত্রিভুজ এবিসি এর বিসি এবং বিএ বাহুদ্বয়কে এক্স ও ওয়াই পর্যন্ত বর্ধিত করি। এই দেখো, যে এবিসি হচ্ছে আমাদের যে ত্রিভুজটা ছিল সেটা, আমরা বিএ বাহুকে ওয়াই পর্যন্ত বর্ধিত করেছি আর বিসি বাহুকে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করেছি। তোমরা ইতিমধ্যে জেনেছো কোণকে কীভাবে সমদ্বিখণ্ডিত করে, তারপর আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, এবার কোণ এবিসি এবং কোণ এসি এক্স কোণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করো। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে কোণ এসি এক্স, এটাকে সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে দেখো, এই যে সমদ্বিখণ্ডিত করার পর তারা ছেদ করেছে একটা বিন্দুতে, যার নাম দিয়েছি হচ্ছে আমরা ও। তাহলে লক্ষ্য করে দেখো, সমদ্বিখণ্ডক দুইটি বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুটিকে ও দ্বারা চিহ্নিত করি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে এসি এর উপর বিসি বা বি এর বর্ধিতাংশ দ্বয়ের উপর লম্ব অঙ্কন করি। এই দেখো, বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করেছি, আবার বি এর উপর বিএ যেটা আছে দেখো, এটা এর উপর হচ্ছে আমরা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তাহলে ও বিন্দু থেকে আঁকা লম্ব তিনটির দৈর্ঘ্য সমান হয়েছে কিনা স্কেল দিয়ে মেপে দেখতে পারো। ও বিন্দু থেকে বিসি বাহুর বর্ধিতাংশের উপর আঁকা লম্বটি হচ্ছে ওডি, এই যে এটা। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকো। তাহলে বৃত্তটি ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে এবং বিসি ও বিএ বাহুর বর্ধিতাংশদ্বয়কে স্পর্শ করেছে। এই বৃত্তটা যখন আমরা আঁকবো এই ওডির সমান ব্যাসার্ধ নিয়ে, তখন হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে ছেদ করেছে কোথায়? এই এবি এসি বাহুকে ছেদ করেছে, তারপর বিএ বাহুর বর্ধিতাংশকে ছেদ করেছে, বিসি বাহুর বর্ধিতাংশকে ছেদ করেছে। তো এটাই হচ্ছে আমাদের বহির্বৃত্ত। হ্যাঁ, এই ধরনের বৃত্তকে কি বলা হয়? বৃত্তটি ত্রিভুজের বাইরে অবস্থিত হলেও এটি ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশদ্বয়কে স্পর্শ করে আছে, তাই এই ধরনের বৃত্তকে আমরা ত্রিভুজের বহির্বৃত্ত বা এক্স সার্কেল বলতে পারি। বৃত্তটির কেন্দ্রকে বহির্কেন্দ্র বা এক্স সেন্টার এবং ব্যাসার্ধকে বহির্ব্যাসার্ধ বা এক্স রেডিয়াস বলে। এবার ভেবে বলো তো, একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যাবে? তো আসো আমরা এই কাজটা সমাধান এখন করি। সমাধান: একটি ত্রিভুজের তিনটি বহির্বৃত্ত আঁকা যাবে। তোমাদের বইয়ের 170 পৃষ্ঠায় এই কাজটা রয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্কনটা। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ছিল, এই যে এ বি সি। এই ত্রিভুজের তিনটা বহির্বৃত্ত এখানে আঁকা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো কীভাবে আঁকতে হবে, সেই আঁকার যে কার্যপদ্ধতি বা অঙ্কনের বিবরণ সেটা আমরা দেখবো। দেখো, ধাপ 1, খাতায় এবিসি একটি ত্রিভুজ আঁকি। আমি ছবিটা দেখাবো না, ছবিটা তুমি আরেকবার দেখে নাও। আমরা হচ্ছে ধাপগুলো যখন পড়বো তখন মিলিয়ে মিলিয়ে দেখলেই চলবে, তাহলে বুঝতে পারবে যে কীভাবে ছবিটা আঁকা হয়েছে। ত্রিভুজ এবিসি এর বিএ বাহুকে ডি পর্যন্ত এবং বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। ধাপ 2, এবার কোণ ডিএসি এবং কোণ এসিই এর সমদ্বিখণ্ডকদ্বয় অঙ্কন করি, যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। জাস্ট একটা দেখে তোমাকে, এই যে এই কোণটার সমদ্বিখণ্ডক এঁকেছে, আবার এই কোণটার সমদ্বিখণ্ডক এঁকেছে, তো পরস্পর ছেদ করেছে পি বিন্দুতে। পি থেকে এখন এসির উপর লম্ব আঁকবে, তারপরে এই যে পিএল যে ব্যাসার্ধটা পেয়েছে তার সমান করে একটা বৃত্ত আঁকবে। তাহলে এই হচ্ছে একটা বহির্বৃত্ত আঁকা হয়ে গেল। সেমভাবে এখানে একটা আর এখানে আরেকটা বহির্বৃত্ত আঁকা যাবে। তো আমরা ধারাগুলো দেখি, ধাপগুলো দেখি। ধাপ 3, পি বিন্দু হতে এসি রেখাংশের উপর পিএল লম্ব আঁকি। ধাপ 4, পি বিন্দুকে কেন্দ্র করে পিএল এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে এবং বিএ ও বিসি বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করেছে। এটাই হচ্ছে এসি বাহু সংলগ্ন একটি বহির্বৃত্ত। ধাপ 5, আবার এবি বাহুকে জি পর্যন্ত এবং এসি বাহুকে এইচ পর্যন্ত বর্ধিত করি। ধাপ 6, কোণ জিবিসি এবং কোণ বিসিএইচ এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, যারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ধাপ 7,
কিউ বিন্দু হতে বিসি রেখাংশের উপর কিউ এম লম্ব আঁকি। ধাপ 8, কিউ বিন্দুকে কেন্দ্র করে কিউ এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে এবং এবি ও এসি বাহুর ভূমিতাংশকে স্পর্শ করেছে। ইহাই বিসি বাহু সংলগ্ন একটি বহির্বৃত্ত। তাহলে ধাপ 1 থেকে 4 হচ্ছে আমাদের প্রথম বৃত্তটার জন্য, ধাপ 5 থেকে 8 হচ্ছে পরের বৃত্তটার জন্য, আর ধাপ 9 থেকে 12 হচ্ছে 3 নম্বর বহির্বৃত্তের জন্য। ঠিক আছে, দেখো 9 নম্বর ধাপ। এবার সিবি বাহুকে আই পর্যন্ত এবং সিএ বাহুকে জে পর্যন্ত বর্ধিত করি। ধাপ 10, কোণ আইবিএ এবং কোণ বিএজি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি যারা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করে। ধাপ 11, আর বিন্দু হতে এবি রেখাংশের উপর আর এন লম্ব আঁকি। ধাপ 12, এখন আরকে কেন্দ্র করে আর এন এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি ত্রিভুজ এবিসি এর এবি বাহুকে এবং সিবি ও সিএ বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করেছে। ইহাই এবি বাহু সংলগ্ন একটি বহির্বৃত্ত। তাহলে আমরা একটা ত্রিভুজে 3টা বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব সেটা দেখলাম। আসলে বইয়ে ফেরত যায় এবার। এখন দেখব বৃত্তের ছেদক এবং স্পর্শক বা সেকেন্ড অ্যান্ড টেনজেন্ট অফ এ সার্কেল। সমতলে একটি বৃত্ত ও একটি সরলরেখার পারস্পরিক অবস্থান চিন্তা করো। বৃত্ত ও সরলরেখাটি কী কী অবস্থানে থাকতে পারে 7.3 ছকের ছবিগুলো পর্যবেক্ষণ করো। দেখো এখানে হচ্ছে 3টা ছবি দেওয়া আছে। প্রথমটা কি আছে, সরলরেখা বৃত্তটিকে স্পর্শ করে নাই, ঠিক আছে, মাঝখানে একটা দূরত্ব আছে। তারপর এটা সরলরেখা বৃত্তটিকে এই বিন্দুতে স্পর্শ করেছে, এই যে বিন্দুটাতে। তারপর সরলরেখা বৃত্তটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, এখানে এ, এখানে হচ্ছে বি। এরপর দেখো কি বলা আছে, এই প্রথম ছবিটার ক্ষেত্রে সরলরেখা ও বৃত্তটির মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, এই দুইটার মধ্যে কোনো সাধারণ বিন্দু কিন্তু নেই। তারপরে ছবিতে সরলরেখা ও বিন্দুটির মধ্যে একটি সাধারণ বিন্দু আছে, যে এই বিন্দুটা এ। তারপরে ছবিতে সরলরেখা ও বৃত্তটির মধ্যে দুইটি সাধারণ বিন্দু আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। প্রথম ছবির ক্ষেত্রে বৃত্ত ও সরলরেখার দুটি আলাদা জ্যামিতিক আকৃতি, এখানে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে ছবিতে সরলরেখাটি বৃত্তের একটি স্পর্শক এবং এ স্পর্শ বিন্দু। স্পর্শক বৃত্তকে কেবল একটি বিন্দুতে স্পর্শ করে। আমাদের দ্বিতীয় ছবিটা ছিল এরকম, একটা বৃত্ত ছিল আর এভাবে হচ্ছে একটা সরলরেখা ছিল। দাঁড়া ঠিক করে একই ছবিটা এভাবে করেছিল, হ্যাঁ, একটা পয়েন্টে সে হচ্ছে ছেদ করেছে। তারপরে ছবিটাতে কি, সরলরেখাটি বৃত্তের একটি ছেদক এবং ছেদক একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে। পরের ছবিটা ছিল এরকম, একটা বৃত্ত ছিল, এভাবে একটা সরলরেখা ছিল, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুইটা বিন্দুতে ছেদ করেছে। তুমি চাইলে হাতে কলমেও বৃত্তের স্পর্শক তৈরি করতে পারো। এর জন্য খাতায় প্রথমে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকতে হবে। তারপর বৃত্তাকার ক্ষেত্রটিকে কেটে নাও। এবার বৃত্তাকার ক্ষেত্রটির উপর একটি স্কেল রেখে স্কেলের দুই পাশ দিয়ে দুটি সরলরেখা এ বি ও সিডি আঁকো। এরপর কি বলা আছে খেয়াল করো, তাহলে সিডি ছেদক এবি ছেদকের সমান্তরাল হবে, যে সিডি ছেদক এবং এবি ছেদক। এখন এবি ছেদকের সমান্তরাল একাধিক ছেদক স্কেলের সাহায্যে একে পি কিউ এবং আর এস আঁকো। এই যে আর এস আঁকা হয়েছে, পি কিউ আঁকা হয়েছে, যারা বৃত্তটিকে এক্স এবং ওয়াই এই দুটি বিন্দুতে স্পর্শ করেছে, এই যে এক্স বিন্দু আর হচ্ছে ওয়াই বিন্দু। এক্ষেত্রে পি কিউ এবং আর এস উভয়ই বৃত্তটি দুটি স্পর্শক হবে, কারণ এটা হচ্ছে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করেছে, দুটি বিন্দুতে স্পর্শ করেনি, তার মানে এগুলো কিন্তু ছেদক না। বৃত্তাকার রিং বা পুরাতন সিটি ব্যবহার করে ছবির মতো খেলনা তৈরি করতে পারো। খেলনার হাতলটিকে কি বলবে? আমাদের দৈনন্দিন জীবনে কোথায় স্পর্শক দেখতে পাই আমরা? দেখো, এক, পাশের ছবিতে যে উপকরণটি দেখা যাচ্ছে তার নাম কি বলতে পারবে? যারা জানো না তাদের জন্য দু একটি সংকেত দেওয়া যেতে পারে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা তো একটা হাত পাখা বোঝাই যাচ্ছে। দেখো, এক, গরমের দিনে কোনো কারণে বিদ্যুৎ না থাকলে তুমি হাত দিয়ে ঘুরিয়ে বাতাস করো। দুই, এর হাতলটি ধরে ডানে বামে ঘুরিয়ে বাতাস তৈরি করা হয়। তিন, দোকান বা মেলা থেকে কিনে বা নিজেরাও তৈরি করে ব্যবহার করতে পারো। সাধারণত এর হাতলটা থাকে হচ্ছে কি বাঁশের তৈরি বা কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি থাকে, ঠিক আছে? বাহ, ঠিকই বলেছো, এটা একটা হাত পাখা। পাখার গোলাকার অংশকে এবং হাতলকে কি বলা যেতে পারে? যেহেতু হাতলটি হচ্ছে বৃত্তাকার, চাকাটির বাইরের দিকে বৃত্তাকার ক্ষেত্রটিকে স্পর্শ করে আটকানো আছে, তাই হাতলটিকে স্পর্শক বলা যেতে পারে। দেখো, একটা পয়েন্টে ছেদ করেছে, এটা হচ্ছে কি একটা স্পর্শক। দুই, তুমি যখন রাস্তা দিয়ে সাইকেল চালাও তখন সাইকেলের চাকা রাস্তার উপর ঘুরতে থাকে, আর রাস্তাটি হবে চাকার সাপেক্ষে একটি স্পর্শক। আবার রাস্তাটি একই সঙ্গে সাইকেলের দুটি চাকাকে স্পর্শ করে বিধায় স্পর্শকটিকে বা রাস্তার দিকে সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট বলতে পারি। চাকা দুটি কেন্দ্র রাস্তার একই পাশে থাকে বলে রাস্তাটিকে সরল সাধারণ স্পর্শক বলা যেতে পারে, ঠিক আছে? তারপর একটা জোড়াই কাজ আছে 171 পৃষ্ঠায়। দুইটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের 172 পৃষ্ঠায় জোড়াই কাজটা, সরি, দেখো, দুইটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শককে আমরা কি বলতে পারি? সহপাঠীর সঙ্গে আলোচনা করে যুক্তিসহ নিজের খাতায় লেখো। তা আমরা আগামী ক্লাসে হচ্ছে জোড়াই কাজটা সমাধান করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি
এর 169 থেকে 171 পৃষ্ঠার সমস্যার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।